এই বাড়ির পুত্রবধূ রাতের আধারেই অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই ঘটনা আবার দূর থেকে এক প্রতিবেশী দেখে ফেলে। এরপর সেই প্রতিবেশী মেয়েটির হাজব্যান্ডকে সবকিছু বলে দেয়। এরপর তাদের দুইজনকে হাতে নাতে ধরার জন্য তারা পুরোপুরি একটা প্ল্যান তৈরি করে। তারা চিন্তা করছিল যে কাউকে এইসব কিছু জানাবে না, কিন্তু এক এক করে তারা নিজেরাই সবাইকে বলে বেড়াচ্ছিল। আর সব লোকেরা যখন তাদেরকে ধরে ফেলছিল তখন তারা সেখানে এমন কিছু দেখতে পায় যেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। গল্পের শুরুতেই রাতের বেলা কিছু বন্ধুদেরকে দেখা যায় যারা মদ খেতে খেতে গল্প করছিল। ওদের মধ্যে প্রকাশ নামের একজন ছিল। কিছুক্ষণ পর প্রকাশ নিজের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটি বাড়ির দরজা খোলার শব্দ শুনতে পায়। কি হচ্ছে সেটা দেখার জন্য সে ঝোপঝাড়ের মধ্য দিয়ে সেই দিকে যায়। সামান্য দূরে সে দেখতে পায় এক পুরুষ এবং এক নারী একে অপরের সঙ্গে রোমান্স করছে। পুরো অন্ধকার থাকার কারণে তাদের মুখটা দেখা যাচ্ছিল না। মুখগুলো দেখতে প্রকাশ আরও কাছে যায়, কিন্তু তবু কারো মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। একটু রোমাঞ্চের পর মহিলা সেখান থেকে চলে যায় এবং পুরুষটি দেয়াল টপকে অন্যদিকে চলে যায়। তখনই প্রকাশ সেই লোকের মুখ দেখতে পায়। আসলে এই পুরুষ ও নারীর বাড়ি পাশাপাশি অবস্থিত ছিল। ছোট্ট একটা বাগানে এসে তারা দুইজনেই দেখা করে। আর সেই লোকটার নাম ছিল বিনোদ, যার গ্রামে একটা গম পেশার মেশিন রয়েছে। সকালে প্রকাশ তাড়াতাড়ি দর্জির দোকানে আসে। আসলে বিনোদ ওই মহিলার বাড়ির লোকজনকে ভালো করেই চেনে। গতরাতে প্রকাশ যা দেখতে পেয়েছিল সেটা ভেনুকে বলে এবং সন্দেহ প্রকাশ করে যে ওই মহিলা হয়তো নির্মলা হতে পারে। ভেনু তাকে বকতে শুরু করে, মুখ না দেখে এমন অভিযোগ তুলো না। প্রকাশ বলে, আরে ভাই, তাছাড়া নির্মলার স্বামী তো গ্রামে নেই, তাই এটা তো হতেই পারে, মানে সুযোগ তো আছে। আমি এই কথা তোমাকে কিভাবে বলবো, আমিও তো দেখিনি। প্রকাশ তখন বলে, ভাই, আজ রাতে আমি আপনাকে ওই জায়গায় আবার নিয়ে যাব, তখন নিজ চোখে দেখে নিবেন। ওদের মিটিং সবসময় ওই বাগানেই হয়, আপনি দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। সেই রাতে প্রকাশ ভেনুকে নিয়ে আবারও সেখানে যায়। সেই সময় গ্রামের টিভিতে একটা জনপ্রিয় সিরিয়াল চলে, আর সিরিয়াল শেষ হওয়ার পরপরই তারা দেখা করে। প্রকাশ আর ভেনু অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। এরপর প্রথমে লোকটা অর্থাৎ বিনোদ দেয়াল টপকে বাগানে আসে। তার সিগন্যাল পেয়ে ওই মহিলাও সেখানে চলে আসে। এখানে আসার আগে বিনোদ বাগানের কুকুরটাকে কিছু হাড়গোড় দেয় যেন ওটা ক্ষুধার কারণে ঘেউ ঘেউ না করে। কিছুক্ষণ পর তারা আবার রোমান্স করতে শুরু করে। প্রকাশ ভেনুকে নিয়ে আরো একটু কাছে যেতে চায়। সেখানে একটা গাছ ছিল। ভেনু প্রকাশকে বলতে থাকে যে ওই মহিলার মুখ একদমই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, কিছুই তো বোঝা যাচ্ছে না। এরপর তারা দুজনে বাথরুমে চলে যায়। এদিকে ভেনু আর প্রকাশ অপেক্ষা করতে থাকে কবে ওরা বাইরে আসবে, কবে মহিলার মুখ দেখা যাবে। পরে ওরা বাথরুম থেকে বের হয় আর ওই লোকটা আবারও দেয়াল টপকে চলে যায়। তবুও প্রকাশ মহিলার মুখ দেখতে পায় না। কিন্তু যখনই মহিলা ফিরে যাচ্ছিল, দূর থেকে ব্লাউজের সাইজ দেখে প্রকাশ আন্দাজ করে ওই মহিলা নিশ্চয়ই নির্মলা, কারণ গ্রামের অনেক মহিলার ব্লাউজ সে সেলাই করেছে। তারপর তারা দুইজনের দর্জির দোকানে ফিরে আসে। ভেনু প্রকাশকে তার নোটবুকটা দেখিয়ে নির্মলার সাইজ দেখায়। প্রকাশ অবাক হয়ে বলে, আপনি তো বলেছিলেন অন্য সাইজ, কিন্তু আপনার নোটে তো লেখা আছে 34। ভেনু বলে, আরে উৎসবের সময় তো মহিলারা অনেক দাঁড়িয়ে কাজ করে, তখন তাদের ওজনও বাড়ে, তাই সাইজও একটু বড়। এরপর সে আরও কিছুর উদাহরণ দেখায়। গত বছরের সাইজ আর এই বছরের সাইজের তুলনা করে বলে, দেখো, এই কারণেই আমি বলছি ওই মহিলা নির্মলাই। এরপর তারা দুজনে ভাবে এখন এই বিষয়টা নির্মলার স্বামীকে কিভাবে বলা যায়। যদি এই বিষয়টা এভাবেই ফেলে রাখা হয় তাহলে ঘটনাটা আরো বড় আকার নিতে পারে। নির্মলার স্বামীর নাম মুকুন্দ। প্রকাশ বলে, ভাই চলো আমরা মুকুন্দনের বাবাকে সবকিছু বলে দেই। ভেনু বলে, না, ওনার বয়স হয়েছে, এমন খারাপ খবর শুনে ওনার যদি কিছু হয়ে যায় তখন কি হবে। তখন প্রকাশ বলে, তাহলে সরাসরি মুকুন্দনকে বলে দেই। ভেনু বলে, আরে তোমার মাথা ঠিক নেই, কে জানে খবর শুনে কেমন রিয়াক্ট করবে। প্রকাশ তখন আবারও বলে, তাহলে মুরলিকে বলে দেই। মুরলি হলো নির্মলার দেবর। ভেনু বলে, হ্যাঁ, এটা ঠিক আছে, মুরলি একটু বুদ্ধিমান মানুষ, সে ব্যাপারটাকে ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। এরপর ভেনু মুরলিকে ফোনের সব ঘটনাটা খুলে বলে। মুরলি, মুকুন্দ এবং তার বাবা অন্য গ্রামে ছিল, ওদের কাঠমিস্ত্রির কাজ রয়েছে। মুরলি তার বাবাকে আলাদা ডেকে নিয়ে বলে, নির্মলা ভাবি আর বিনোদের মধ্যে সম্পর্ক চলেছে, আমাদের গ্রামের দর্জি ভেনু নিজের চোখে দেখেছে। এই কথা শুনে মুরলির বাবা একদম শকড হয়ে যায়। সে বলে, যদি ভেনু বলেছে তাহলে সত্যি হতে পারে, কিন্তু তার কথায় অন্ধবিশ্বাস করা যায় না। সে আরো বলে, তুমি একটা কাজ করো, এই বিষয়টা এখনই মুকুন্দনকে বলো না, তুমি নিজে গ্রামে গিয়ে দেখে আসো আসলে ঘটনাটা কি, এরপর আমরা সিদ্ধান্ত নেব। আসলে বহু বছর আগে বিনোদের পরিবার আর মুরলির পরিবারের মধ্যে আগেও ঝগড়া ছিল। দুই পরিবার আত্মীয় হলেও পুরনো দ্বন্দ্বের কারণে সম্পর্ক ভালো নয়। মুরলির বাবা তাকে বলে, তুমি গ্রামে গিয়ে খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করবে। এভাবে মুরলি গ্রামে ফিরে আসে এবং তার এক বন্ধুর সাহায্যে প্রথমে ভেনুর কাছে যায়। ভেনু বলে, দেখো মুরলি, তুমি আমাদের কথায় ভরসা করো না, আজ রাতে নিজ চোখে দেখে নাও, তারপর সিদ্ধান্ত নিও।
এবং এই বিষয়টা আমাদের 4 জন ছাড়া আর যেন কেউ না জানে। মুরলি বলে, ভাই আমি তো বাবাকে বলে ফেলেছি। ভেনু বলে, ঠিক আছে, যেহেতু এটা তোমাদের পরিবারের ব্যাপার, কিন্তু আজ তুমি আর নিজের বাড়ি যেও না, এখানেই রাতটা থাকো, আগামী সকালে বাড়ি চলে যেও। অন্যদিকে নির্মলার স্বামী মুকুন্দ নির্মলার জন্য খুব সুন্দর একটা শাড়ি কেনে। সে ভাবছে পরের বার গ্রামে গেলে এটা নির্মলাকে গিফট করবে। মুকুন্দনের এই খুশি দেখে তার বাবা চিন্তা করতে থাকে আমি কিভাবে ওকে সত্যটা বলবো। এদিকে প্রকাশ ভেনুকে জিজ্ঞাসা করে বিনোদ আর মৌলির পরিবারের মধ্যে আসলে কি নিয়ে ঝগড়া হয়েছিল। ভেনু বলে, এক টুকরো জমি নিয়ে, আর তাও শুধু সেখানে একটা বাথরুমই হতে পারে। এই বিষয়টা থেকেই দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। এখন তাদের মধ্যে কোনো কথাবার্তাই হয় না। এরপর ভেনু ও প্রকাশ মৌলি এবং তার বন্ধুদের কাছে যায়। কিছুক্ষণ পরে ভেনু বলে, সিরিয়ালটা শুরু হতে যাচ্ছে, শেষ হলে তোমরা দুজনে সেখানে চলে যাও। মৌলির বন্ধু জিজ্ঞাসা করে, তোমরা কি আমাদের সঙ্গে যাবে? মৌলি বলে, না না, আমরা দুজনেই সামনে নেব। ভেনু আগেই মৌলিকে ভালোভাবে নির্দেশনা দিয়েছিল কখন কোন সময় কোথায় গিয়ে দাঁড়াতে হবে। ধারাবাহিকটা শেষ হওয়ার পর মৌলি এবং তার বন্ধু গাছের নিচে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে নির্মলা সেখানে এসে দাঁড়ায় এবং বিনোদের জন্য অপেক্ষা করতে থাকে। এটা দেখে মৌলি এবং তার বন্ধু চমকে ওঠে, এটা তো সত্যি নির্মলা, আমার ভাবি এত নিচে নেমে গেছে। কিন্তু আজ অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেখানে বিনোদ আসে না। অন্যদিকে ভেনু যখন নিজের বাড়িতে ফিরে আসে, দেখতে পায় বাড়িতে তালা মারা, ঘরে তার স্ত্রী নেই। এটা দেখে সে নিজের স্ত্রীর উপর সন্দেহ করতে শুরু করে, সে কি কারোর সঙ্গে সম্পর্কে আছে। কিছুক্ষণ পরে তার স্ত্রী এসে বলে, আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে তো বিদ্যুৎ ছিল না, কি করতাম। স্ত্রীকে ফিরে আসতে দেখে ভেনু সন্দেহ অনেকটা কমে যায় এবং সে নিশ্চিত হয়। সকালে ভেনু আর প্রকাশ দ্রুত মৌলির বাড়িতে আসে এবং জিজ্ঞাসা করে, আরে ভাই, কাল রাতে তো ঘুমই হয়নি, তোমরা দুজনে কি কিছু দেখেছ? মৌলি বলে, ভাবি তো সেখানে এসেছিল কিন্তু বিনোদ আসেনি। ভেনু বলে, চলো ভালোই হলো, এই ঘটনাটা এখানেই ভরে যাই, হয়তো আমাদেরই ভুল বোঝাবুঝি হয়েছিল। এ সময় তিনজনই নির্মলার কণ্ঠ শুনতে পায়। নির্মলা তার শাশুড়িকে বলছে, মা আমি আটা পিষতে যাচ্ছি। এটা শোনার পর মৌলি মনে মনে বলে, গত রাতে বিনোদ আসেনি, হয়তো আজ তাকে গিয়ে জিজ্ঞাসা করবে বিনোদ কেন আসেনে। আজ তো যেভাবেই হোক ওদেরকে হাতে নাতে ধরতেই হবে। তারপর তিনজন চুপচাপ দূর থেকে নির্মলাকে অনুসরণ করতে শুরু করে। রাস্তা জুড়ে নির্মলা গ্রামের অনেক লোকের সঙ্গে গল্পগুজব করতে করতে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সে আটা পেশার জন্য বিনোদের দোকানে আসে। তিনজন দূর থেকে লুকিয়ে সব দেখছে, কিন্তু এত দূর থেকে কথাবার্তা শোনা যাচ্ছে না। তাই প্রকাশ একটু কাছে গিয়ে বিনোদকে ইচ্ছে করেই খুব বাজে ট্রেডিং করে বিরক্ত করতে শুরু করে। বিনোদ রেগে ওঠে আর বলে, এ কি করছো, চুপ করে বসো। তাদের কথাবার্তায় কোনো রোমান্স বা প্রাইভেট ব্যাপার দেখা যায় না, একদমই স্বাভাবিক কথাবার্তা। এগুলো দেখে মুরলির সন্দেহ আরও বেড়ে যায়, নিশ্চয়ই ওদের মধ্যে কিছু আছে। মুরলি তার বাবাকে ফোন করে বলে, বাবা আপনি যা বলেছিলেন সেটা সত্যি, আমি নিজ চোখে দেখেছি। তার বাবা বলে, ঠিক আছে, তুমি এখানে ফিরে এসো। এরপরে মুরলির বাবা বলে, চলো আমরা দুজনে মিলে মুকুন্দকে এটা বলবো। ফিরে আসার পর মুরলি মুকুন্দ এবং তার বাবাকে আলাদা ডেকে সবকিছু খুলে বলে। এই কথা শুনে মুরলি পুরোপুরি শকড হয়ে যায়। তার বাবা বলতে শুরু করে, দেখো মুকুন্দ, এই বিষয়টা শান্ত মাথায় সামলাতে হবে, তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে নাকি তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবন চালিয়ে যাবে। কিছুক্ষণ ভাবার পর মুকুন্দ বাবার কাছে এসে বলে, বাবা আমি ওকে তালাক দেব, কিন্তু এভাবে ব্যাপারটা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আগে তাকে যেই বিনোদ খারাপ করেছে তাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। বাবা বলে, প্রথমে তোমরা দুজনে গ্রামে গিয়ে ওদেরকে হাতে নাতে ধরবে, তারপর ঠিক করবে কি করতে হবে। এখন তো আমাদের হাতে কোনো প্রমাণ নেই। মুকুন্দ যখন ফেরার জন্য ব্যাগ গোছাচ্ছিল তখন তার বাবা বুঝিয়ে বলে, একদম স্বাভাবিক আচরণ করবে, যেই শাড়িটা তুমি নির্মলার জন্য কিনেছিলে সেটা ওকে দিবে। নির্মলা যেন সন্দেহ করতে না পারে যে আমরা সবকিছু জেনে গেছি। এরপরে মৌলি আর মুকুন্দ নিজের বাড়িতে ফিরে আসে। তাদের দেখে মুকুন্দের মা খুব খুশি হয়, মুকুন্দের একটা মেয়েও আছে। নির্মলা যখন মুকুন্দের ব্যাগ খুলছিল সবচেয়ে উপরে নতুন শাড়িটা দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু মুকুন্দ তার কথা একটু রাগী আচরণ শুরু করে। নির্মলা জিজ্ঞাসা করতে থাকে, এই হঠাৎ করে তোমার কি হলো, তুমি এভাবে কেন কথা বলছো? মুকুন্দ বলতে থাকে, ওখানে কিছু কাজ এখনো পেন্ডিং আছে, আমি সেই চিন্তায় আছি। তারপরে মৌলি এবং মুকুন্দ তার বড় কাকার বাড়িতে যায়। তারা নির্মলা ও বিনোদের বিষয়ে কথা বলতে শুরু করে। তাদের বড় কাকা বলতে থাকে, যে কোনো পরিস্থিতিতেই এই কথা বাইরে জানানো উচিত নয়, নইলে আমাদের পরিবারের সম্মানটাই নষ্ট হয়ে যাবে। যাই করতে হবে খুবই গোপনে করতে হবে। এরপর তারা সবাই প্ল্যান করতে থাকে ওদেরকে হাতে নাতে ধরবে। এরপর মৌলি তার বড় চাচাকে ফোন করে এইসব কিছু বলে দেয়, মানে বিনোদকে ধরার জন্য তাকেও তাদের সঙ্গে নেয়। এইভাবে করতে করতে অনেক মানুষের মধ্যে নিজেরাই নিজেদের সমস্যা বলে বেড়ায়। অন্যদিকে দেখা যায় মুকুন্দের স্ত্রী নির্মলা সেই নতুন শাড়িটি পরেছে, যেটা সে অন্য গ্রাম থেকে নিয়ে এসেছিল। তখন মুকুন্দ তাকে জিজ্ঞাসা করে, নতুন শাড়ি পরে কোথায় যাচ্ছ? নির্মলা তখন বলে, আটা পিষানোর জন্য যাচ্ছি। মুকুন্দ বলে, আটা ভাঙানোর জন্য নতুন শাড়ি পরা জরুরি, আর আজকে তো কোনো উৎসবও নয়। নির্মলা বলে, আমি তো মেকআপ করিনি, শুধুমাত্র শাড়ি পরেছি, আর তোমার যদি এই শাড়িতে সমস্যা হয় তাহলে আমি এই শাড়ি পরিবর্তন করে অন্যটা পরছি। এই কথাবার্তা শুনে মুকুন্দের মা তাকে বকাঝকা করতে শুরু করে, বলে, তুমি সারা মাস ঘরের বাইরেই থাকো, ঘরের মহিলাদের কোথাও ভ্রমণ করারও অনুমতি নেই,
আর এর মধ্যে এসে মেয়েটার সঙ্গে এমনটা শুরু করে দিয়েছ। এরপরে মুকুন্দ রেগে নিজে বিনোদের দোকানে চলে যায় ময়দা পেশানোর জন্য। এখানে বিনোদ মুকুন্দনের সঙ্গে নির্মলার বিষয়ে আলোচনা করতে শুরু করে। বিনোদ বলে, নির্মলা আগে সবসময় আমার দোকানে আসতো, সে খুব ভালো একটা মশলা তৈরি করতে জানে, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। বিনোদের মুখে এইসব কথাবার্তা শোনার পর মুকুন্দের তো মাথার তার ছিঁড়ে যায়। সে এইসব কথার ভুল ব্যাখ্যা ভাবতে শুরু করে। এরপর তাড়াতাড়ি সে অন্য সবার কাছে চলে যায় আর বলে, আমি এইমাত্র ওই শয়তান বিনোদের সঙ্গে দেখা করে আসছি। সে নিজের মুখে স্বীকার করে নিয়েছে সে নির্মলার সঙ্গে যোগাযোগ করে। এখন আমাদের প্রধান কাজ হলো ওদের দুইজনকে হাতে নাতে ধরতে হবে। মুরলি, তুমি তোমার প্ল্যান বলো। মুরলি ইতিমধ্যে একটা প্ল্যান তৈরি করে ফেলেছে আর এই পরিকল্পনা সে অন্যান্য সবার সঙ্গে বলতে শুরু করে। এরপর মুরলি তার ভাইকে বলে, ভাইয়া তুমি এই মিটিং শেষ হওয়ার পর বাসায় চলে যাবে আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করবে। রাতে নির্মলা ভাবি তোমাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, কিন্তু ভাইয়া তুমি একদমই গলে যেও না। শুধুমাত্র বিনোদের ওই কথা মনে রেখো। রাতে নির্মলা মুকুন্দকে বলে, তোমার দেওয়া শাড়িটা পরে আমি গ্রামবাসীকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকাল তুমি খুব অধিকারী হয়ে গেছো। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। মুকুন্দ মুরলির কথা মতো সে নির্মলার সঙ্গে কোনো কথাই বলে না, শুধুমাত্র চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মুকুন্দের বাবা তার বড় ভাইকে ফোন করে কিছু লোকদের নাম বলতে শুরু করে যারা খুবই সৎ মানুষ ছিল, আর এই ধরনের লোকদেরকে সাথে করে নিয়েই ওদেরকে ধরতে হবে। মুরলি ভেনু আর প্রকাশকে বলে, বেনু ভাই, তোমার দোকানের উপরে যে পানির ট্যাঙ্ক আছে তোমরা দুজনে ওর উপরে চড়ে বসো আর পর্যবেক্ষণ করতে শুরু করো যে বিনোদ কখন আসে। একইভাবে মুরলি তার বড় চাচার ছেলে মহেশকে বলতে শুরু করে, আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলো, আর এই কাজটা শুধুমাত্র তোমারই। যখনই আমরা সিগন্যাল দেব তখনই যেন সব লোকেরা আমাদের বাড়ির উঠানে চলে আসে। এরপরে মুরলি আর মুকুন্দ তার মায়ের কাছে আসে আর বলে, আমরা দুই ভাই এই গ্রাম থেকে চলে যাচ্ছি কাজের জন্য। মুরলি তার মায়ের কাছে আশীর্বাদের জন্য আসে। তার মা বলে, তোকে আর কি আশীর্বাদ দেব, চলে যা, একটা ভালো কাজ পেয়ে যাবি। এরপরে মুকুন্দ তার মেয়েকে জড়িয়ে ধরে এবং খুবই আবেগপ্রবণ হয়ে যায়। সে মনে মনে ভাবে, নির্মলা যখন আলাদা হয়ে যাবে তখন তো মেয়েটাকেও নিয়ে যাবে, কিন্তু আমি কোর্টে কেস করে মেয়েকে নিয়ে আসব। এরপরে রাতের বেলা দেখা যায় তারা সবাই একত্রে তার বড় চাচার ঘরে ওয়েট করছিল, কারণ সেই ধারাবাহিক নাটকটা শুরু হতে চলেছে। এরপর সিরিয়াল শুরু হয়ে যায় আর সকল মানুষেরা যার যার অবস্থানে নিয়ে নেয়। এদিকে মুরলি আর মুকুন্দ কালো কাপড় পরে ওই অন্ধকার জায়গায় যায়, কারণ অন্ধকারে কালো কাপড় সব থেকে ভালো হবে এবং তাদেরকে কেউ দেখতে পাবে না। এদিকে তাদের বড় চাচা বিনোদকে মারার জন্য রশি আর লাঠি দেয়। এরপর দেখা যায় সব লোক যার যার অবস্থা নিয়ে নিয়েছে। মুরলি মুকুন্দকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে বিনোদ আর নির্মলা দেখা করে। এর কিছুক্ষণ পর মুরলিদের ঘরে যে কুকুরটা আছে সেটা ঘেউ ঘেউ করতে শুরু করে। নির্মলার শাশুড়ি নির্মলাকে বলতে শুরু করে, কুকুরটা এভাবে ঘেউ ঘেউ কেন করছে, তুমি একবার বাইরে গিয়ে চেক করে আসো তো। এরপর নির্মলা একইভাবে তার হাতে লাইট নিয়ে বাইরে চেক করতে শুরু করে, কিন্তু সে কাউকে সেখানে দেখতে পায় না। আসলে মুরলি এবং মুকুন্দ ততক্ষণে চুপ হয়ে গিয়েছিল। তখন মুরলি মুকুন্দকে বলে, যদি টাইগার এভাবে বারবার ডাকতে শুরু করে তাহলে কিন্তু নির্মলার সন্দেহ বেড়ে যাবে, এজন্য আমি তার কাছে যাব এবং তাকে শান্ত করে আসব। এই বলে মুরলি ওই কুকুরটার কাছে যায় আর বলে, টাইগার আমার বন্ধু, প্লিজ চুপ হয়ে যা, এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার, আমাদের পরিকল্পনাটা নষ্ট করিস না। অন্যদিকে ভেনু আর প্রকাশ বাইরে আলো দেখতে পায়। একটু পরে দেখা যায় সিরিয়ালটা পুরোপুরি শেষ হয়ে গেছে। মুরলি মুকুন্দকে বলে, ভাইয়া সিরিয়াল শেষ হয়ে গেছে, এখন ভাবি আর বিনোদের সিরিয়াল স্টার্ট হয়ে যাবে। এর একটু পরে দেখা যায় নির্মলা বাইরে বেরিয়ে আসে এবং বিনোদের জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে বিনোদ ওই দেওয়াটা টোপকে নির্মলার কাছে পৌঁছে যায়। মুকুন্দ তখন এদের দেখে খুবই রেগে যায়, কিন্তু মুরলি তাকে কোনো মতে থামায় আর বলে, একটু সময় ধৈর্য ধরো। এরপরে নির্মলা আর বিনোদ যখন তাদের বাথরুমে যায় তখন মুকুন্দ সে বাথরুমের কাছে চলে আসে আর বাইরে থেকে তালা মেরে দেয়। এটা দেখার পর ভেনু সব লোকদেরকে ইনফর্ম করতে শুরু করে আর বলে, তাদের দুজনকে ধরে ফেলা হয়েছে, সবাই বাইরে বেরিয়ে আসো। এরপরে যখনই তারা দুজনে বাইরে বের হবে তখন মহেশ তাড়াতাড়ি বিনোদকে বাইরে বেরিয়ে আসতে বলে আর বলে, বিনোদ তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, তোমার কাজ শেষ হয়ে গেছে। ভেতর থেকে বিনোদ বলতে শুরু করে, মহেশ চুপচাপ দরজাটা খোলো, না হলে কিন্তু ঠিক হবে না। তখন মুকুন্দ খুবই রেগে যায়, সবাই অনেক কষ্টে তাকে থামায় আর বলে, তুমি একটু ধৈর্য ধরো। তাদের কণ্ঠস্বর শুনে মুকুন্দের মা বাইরে চলে আসে আর বলতে থাকে, বাইরে কি হয়েছে। সে এসে নিজের ছেলেদেরকে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায় আর বলে, তোমরা দুজনে তো গ্রাম থেকে চলে গিয়েছিলে তাই না। তখন মুকুন্দ তার মাকে সত্যিটা বলে দেয় আর বলে, নির্মলা আর বিনোদের মধ্যে কোনো চক্কর চলছে, তারা দুজনে এই বাথরুমের মধ্যে লুকিয়ে আছে। তখন মুকুন্দের মা বলে, আমার পুত্রবধূ নির্মলা অন্য কারোর সঙ্গে, তাহলে আমার পাশে যে ঘুমাচ্ছিল ওটাকে। এইসব বলতে বলতে তখন নির্মলাও বাইরে চলে আসে। তার মানে ওই বাথরুমের মধ্যে নির্মলা ছিল না, ওই বাথরুমের মধ্যে অন্য কোনো মহিলা ছিল। প্রকাশ ভেনুকে বলতে শুরু করে যে, তোমার অনুমান তো ভুল প্রমাণিত হয়ে গেছে। আর দেখতে দেখতে খুব শীঘ্রই অন্যান্য লোকেরাও এখানে জড়ো হতে শুরু করে। এরপর মুরলি, মহেশ এবং অন্যান্য সবাই বলতে শুরু করে, আমরা বিনোদকে দেখেছি এবং সে সঙ্গে একজন মহিলাকে নিয়ে বাথরুমের মধ্যে ঢুকেছে, এর জন্যই তাদেরকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে। নির্মলা তো মুকুন্দের দিকে তাকিয়ে রেগে ফেটে পড়ে। এরপর সেখানে থাকা একজন লোক বাথরুমের দরজাটা ওপেন করে। তখন বিনোদ বাইরে বেরিয়ে আসে
আসে আর তার পেছনে পেছনে আরও একজন মহিলা বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এই মহিলাকে দেখে সব মানুষ হতবাক হয়ে যায়। আসলে এটা ছিল গীতা, মহেশের স্ত্রী। এটা দেখার পর মহেশ তো বিনোদকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু অন্যান্য লোকেরা তাকে কোনো মতে থামায় আর বলে এটা আমরা বসে কথা বলবো। তখন মহেশ সবার উপরে রেগে যায়। এরপরে মহেশ মুকুন্দকে বলে, মুকুন্দ তুমি তো বলেছিলে বিনোদকে পুরোপুরি মেরে ফেলবে, তুমি তো ওর উপরে খুব রেগে গিয়েছিলে। এবার মৌলিকে বলে, মৌলি এইসব কিছুই তো তোমার প্ল্যানে ছিল। এভাবেই মহেশ নির্মলাকে সবকিছু সত্য বলতে শুরু করে। সে বলে তোমার হাজব্যান্ড এবং তোমার দেবর তোমার উপরে সন্দেহ করেছিল আর ভেবেছিল তোমার অ্যাফেয়ার হয়তো বিনোদের সঙ্গেই আছে। ঠিক তখনই গীতা বলে, বিনোদের সঙ্গে আমার অ্যাফেয়ার রয়েছে। মহেশ কোনোদিনও আমার সঙ্গে ভালোবেসে কথা পর্যন্ত বলেনি। সে কখনো আমার ইচ্ছাটা জিজ্ঞাসা করেনি, এমনকি আমি কি চাই সেটাও বুঝতে চেষ্টা করেনি। আর এর মধ্যে আমার বিনোদের সঙ্গে পরিচয় হয়েছিল। তখন বিনোদ আমাকে খুব ভালো মতো বুঝে ফেলেছিল। আরও বলে মহেশ আমাকে টিভি পর্যন্ত দেখতে দেয় না। আর আমি তোমাদের সবাইকে এখন একটা কথাই বলতে চাই, আমি বিনোদের সঙ্গে চলে যাব, তোমরা সবাই যা যা ইচ্ছা তাই করতে পারো। এদিকে মৌলির মা তাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি আমার পুত্রবধূকে খুব ভালো মতোই চিনি। নির্মলা তুমি মুকুন্দকে জোরে একটা থাপ্পড় মারো, তোমার মতো ভালো একটা মেয়েকে সে সন্দেহ করেছিল। তখন নির্মলা সবার সামনে তার স্বামীকে একটা চড় মারে। এই ঘটনার পর সে ভেনুর কাছে গিয়ে বাথরুমের ভেতর থেকে কাপড়টা বের করে গীতাকে দিতে বলে আর বলে, তুমি তোমার নিজের পোশাক তো নিয়ে যাও। গীতা বলে সেটা তার নয়, তাহলে এই পোশাকটি কার? এরপরে বিনোদ আর গীতা দেয়াল টপকে সেখান থেকে চলে যায় আর এখানে এই সাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা একটু কমেডি ধাঁচের ছিল, তাই না? কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে আমরা 2 লক্ষ পরিবার ছুঁই ছুঁই। এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।